আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৬ জন। হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা। ইউক্রেনে সেনা পাঠাতে চায় ব্রিটিশ সরকার, বাধা হয়ে দাঁড়িয়েছে জনমত। ইরানের বিরুদ্ধে অনেক আগেই যুদ্ধের পরিকল্পনা করেছিল আমেরিকা ইসরায়েল, মন্তব্য লারিজানির। গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী। ইমরান খানের মৃত্যু খবরে পাকিস্তানে উত্তেজনা, কারাগার কর্তৃপক্ষের বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৬ জন। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ২৬ নভেম্বর যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে ইসরায়েলের ড্রোন হামলায় বেইত লাহিয়ায় আরও ২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছে, রাফাহর পূর্বাঞ্চলে একটি ভূগর্ভস্থ অবকাঠামো থেকে ৬ জন সম্ভবত বেরিয়ে আসছিলেন। এই সময় তাদের উপর হামলা করা হয়। এর মধ্যে ৪ জন নিহত হয়েছে, বাকি ২ জনকে আটক করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের মতে রাফাহ শহরেই ভূগর্ভস্থ সুড়ঙ্গে প্রায় ২০০ হামাস যোদ্ধা আটক পড়েছেন, যা যুদ্ধবিরতি চুক্তির অধীনে হলুদ রেখার অংশ হিসেবেই ইসরায়েলি সৈন্যদের দখলে থাকা এলাকার ভেতরে অবস্থিত। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেত লাহিয়া গোলচত্বরের কাছে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির অধীনে সেনাবাহিনী যে এলাকা থেকে আগে সরে এসেছিল সেখানে ফিলিস্তিনিদের একটি দলের উপর ইসরায়েলি ড্রোন গুলি চালায়। মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১,৭১,০০০ ফিলিস্তিনি। হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনা ঘটেছে। এতে ন্যাশনাল গার্ডের ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময়ে বুধবার ২৬ নভেম্বর হোয়াইট হাউস থেকে ২ ব্লকেরও কম দূরত্বে এ ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের অফিসার জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার সময় ফ্লোরিডায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে খুব চড়া মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বিগত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গুলিবর্ষণের ঘটনায় তিনিও তার স্ত্রী জিল মর্মাহত। তিনি একটি এক্সপোস্টে লিখেছেন, যে কোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমাদের সবাইকেই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আমরা সৈন্যবর্গ ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। ইউক্রেনে সেনা পাঠাতে চায় ব্রিটিশ সরকার, বাধা হয়ে দাঁড়িয়েছে জনমত। ব্রিটিশ সরকার ইউক্রেনে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণে আগ্রহী হলেও দেশটির জনমত অভ্যন্তরীণ সংকটের কারণে নতুন কোনো সামরিক কার্যক্রমে যুক্ত হতে অনাগ্রহী। কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন ব্রিটেন সরকার গণমাধ্যমকে কাজে লাগিয়ে ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীর নামে সেনা পাঠানোর পরিকল্পনাকে যুক্তিসঙ্গত দেখানোর চেষ্টা করছে। কিন্তু একই সময়ে ব্রিটেনের সাধারণ মানুষ নিজেদেরকে অর্থনৈতিক সংকট ও যুদ্ধের কারণে ক্লান্ত হিসাবে দেখছে। এ কারণে তারা নতুন কোনো সামরিক কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে না। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের মূলধারার গণমাধ্যমগুলো শান্তি নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক দায়বদ্ধতার মতো ধারণাগুলোকে গুরুত্ব দিয়ে ইউক্রেনে সামরিক উপস্থিতিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করছে। তবে স্বাধীনধারা সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা ইরাক ও আফগানিস্তানে ব্যর্থতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই বলে সতর্ক করছেন যে ব্রিটেন আরেকটি সামরিক সংঘাতের সক্ষমতা রাখে না। জরিপগুলোর ফলাফল দেখা যাচ্ছে, সেনা পাঠানোর পক্ষে জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং অনেক নাগরিক তীব্র অর্থনৈতিক চাপে বিদেশি মিশনে বাজেট বরাদ্দকেও প্রশ্নবিদ্ধ করছেন। স্টারমার সরকার আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও অভ্যন্তরীণ চাপ এই দুয়ের মধ্যে আটকে গেছে। এ কারণেই ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সেনা মোতায়েন সিদ্ধান্ত ইস্যুতে ব্রিটিশ রাজনীতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। ইরানের বিরুদ্ধে অনেক আগেই যুদ্ধের পরিকল্পনা করেছিল আমেরিকা ইসরায়েল, মন্তব্য লারিজানির।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পাকিস্তানি চিন্তাবিদদের সঙ্গে সাক্ষাতে বলেছেন, ইরানের বিরুদ্ধে জিহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ আরোপ করেছিল সেটার পরিকল্পনা তারা অনেক আগেই করে রেখেছিল। বুধবার ইসলামাবাদে ইরানি দূতাবাসে পাকিস্তানি শীর্ষস্থানীয় কয়েকটি থিঙ্ক ট্যাঙ্কের প্রধানদের সঙ্গে সাক্ষাতে আলী লারিজানি আরও বলেন, এই 12 দিনের আরোপিত যুদ্ধ ছিল আমেরিকা ও জিহুদিবাদীদের ষড়যন্ত্রের ফসল, যেটার পরিকল্পনা তারা বহু বছর আগেই করে রেখেছিল। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের দৃঢ়তার প্রসঙ্গ টেনে বলেন, ইরানের সর্বোচ্চ নেতার দৃঢ় নির্দেশ ও জনগণের ইচ্ছাশক্তি শত্রুর অস্ত্রের উপর জয়লাভ করেছে। হাজার বছরের ইরানি সভ্যতার পটভূমি ছিল এই বিজয়ের মূল রহস্য। এর বিপরীতে আজ জিহুদিবাদী ইসরায়েল মর্যাদাহানি ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মুখোমুখি। ইরান আমেরিকা আলোচনা প্রসঙ্গে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ইরান বাস্তবমত আলোচনার পক্ষে, কিন্তু কৃত্রিম আলোচনা চায় না। সংলাপের ভিত্তি হতে হবে বাস্তবতার উপর এবং সেটার ফলাফল আগে থেকে নির্ধারিত থাকা যাবে না। ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রসঙ্গে লারিজানি বলেন, দুই দেশই কুলভালিক দিক থেকে পরস্পরের কাছাকাছি ও উভয়ের মধ্যে চিন্তাগত মিল রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নানা ক্ষেত্র রয়েছে। পাকিস্তানি চিন্তাকরা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও যৌথ শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। গিনিবিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী। গিনিবিসাউ একদল সেনা কর্মকর্তা দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন এবং প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করেছেন। এর একদিন আগেই পশ্চিম আফ্রিকার দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্টের নির্বাচনে 2 শীর্ষ প্রার্থী নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিলেন। বুধবার টেলিভিশনে দেয়া একটি বিবৃতিতে সেনা কর্মকর্তারা নিজেদেরকে হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অফ অর্ডার নামে পরিচয় দিয়েছেন। তারা বলেছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা হয়েছে। এছাড়াও স্থল, আকাশ ও পানিসীমা বন্ধ করে দেওয়ার পাশাপাশি রাতভর কারফিউ জারি করার নির্দেশ দিয়েছেন সেনা কর্মকর্তারা। রাজধানী বিসাউতে নির্বাচন কমিশনের সদর দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গুলিগুলি শব্দ শোনা যাওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। রবিবার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্টের নির্বাচনের ফল বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস ডিনেস। এমবালো ফ্রান্স 24কে ফোনে বলেন, আমাকে পদচ্যুত করা হয়েছে, আমি বর্তমানে জেনারেল স্টাফ সদর দপ্তরে আছি। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দল PAIGC এর প্রধান ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল প্রতিবেশীদের সেনেগাল থেকে আল জাজিরার নিকোলাস হক জানান, প্রেসিডেন্ট এমবালোকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি সামরিক বাহিনী ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করছে, দেশে কারফিউ চলছে। তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা ডেনিস অ্যান কানহা প্রেসিডেন্টের রক্ষী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। যার দায়িত্ব ছিল প্রেসিডেন্টকে রক্ষা করা, তিনিই প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন। 1974 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে গিনিবিসাউ বেশ কয়েকটি অভ্যুত্থান ও অভ্যুত্থানের চেষ্টার সম্মুখীন হয়েছে। এই সপ্তাহের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন নাগরিক সংগঠন ও পর্যবেক্ষকরা। নির্বাচনে PAIGC দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ায় অনেকে এটিকে অন্যায় বলে মনে করছেন। ইমরান খানের মৃত্যু খবরে পাকিস্তানে উত্তেজনা, কারাগার কর্তৃপক্ষের বিবৃতি। পাকিস্তানের রাজনীতিতে একটি নতুন উত্তেজনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ভিতরে এই খবর ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। ইমরান খানের 3 বোন অভিযোগ করেছেন, বারবার সাক্ষাতের জন্য আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টার সময় পুলিশের হাতে মারধরে শিকার হয়েছেন তারা। কারাগারের বাইরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই খবর পিটিআই সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আদিয়ালা কারাগারের আশেপাশে হাজার হাজার পিটিআই কর্মী জড়ো হয়েছেন। এই পরিস্থিতিতে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ বিবৃতি প্রদান করেছেন। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী তারা জানিয়েছেন, ইমরান খান কারাগারেই আছেন এবং তাকে অন্যত্র সরানোর কোনো তথ্য ভিত্তিহীন। কারাগারের কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছেন। ইমরান খান 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি, সেনা দপ্তরে হামলা ও রাষ্ট্রের গোপন নথি ফাঁস সহ বিভিন্ন অভিযোগ আনা হয়। 2023 সালে একাধিক নাটকীয় পরিস্থিতির পর গ্রেফতার হন তিনি। আগস্ট 2023 থেকে তিনি কারাগারে অবস্থান করছেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এখানে তিনি যে সুবিধা পাচ্ছেন তা অনেক ক্ষেত্রে 5 তারকা হোটেলেরও থেকে বেশি। খাজা আসিফ বলেন, তার জন্য যে খাবার আসে সেটির মান 5 তারকা হোটেলের চেয়েও কম নয়। তার কাছে টেলিভিশন আছে এবং ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের যন্ত্রাংশও রয়েছে। প্রাচীন প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থা করা হয়েছে।